2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট 1 দ্বিতীয় অধ্যায় হিসাবের বই সমূহ হিসাব বিজ্ঞান প্রথম পত্র। তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট খতিয়ানের 31 মে 2021 সালের উদ্বৃত্তসমূহ যথাক্রমে নগদ 32,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 18,000 টাকা জুন 2021 মাসে সংগঠিত ঘটনাসমূহ নিম্ন উল্লেখ করা হলো। আমাদের অঙ্ক 2021 সালের এই উদ্বৃত্তগুলো দেওয়া আছে 31 মে, এবং আমরা অঙ্ক করবো কিন্তু জুন মাসে। তাহলে 31 মে অর্থাৎ 31 মের যেটা সমাপনী জুন মাসে, সেটি কিন্তু আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত। 2, মালিক নগদ 10,000 টাকা ও 30,000 টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়োগ করলে এটিকে কিন্তু আমরা অতিরিক্ত মূলধন ধরবো, কারণ এই বিপণী তিস্তা বিপণী কিন্তু পূর্বেই ব্যবসা শুরু করছিল, কারণ তাদের একটা পূর্বের কিন্তু হিসাব আছে। তাহলে এটিকে আমরা কখনোই মূলধন ধরবো না, এটিকে আমরা অতিরিক্ত মূলধন হিসেবে চিন্তা করব। জুন 5, 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো 60% নগদে, অর্থাৎ 40% ধারে। ভাড়া পরিশোধ চলতি মাসের 5 তারিখে ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল, 500 টাকা বাট্টা মঞ্জুর করা হলো। তাহলে এটি হবে আমাদের প্রদত্ত বাট্টা। মালিক ব্যক্তিগত সম্পদ 1,00,000 টাকায় বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে ল্যাপটপ ক্রয় করলো। এটি লেনদেন নয়, কারণ মালিক তার ব্যক্তিগত সম্পদ বিক্রি করছে এবং সেটি দিয়ে উনি ব্যক্তিগত ব্যবহারের জন্যই ল্যাপটপ ক্রয় করছে। এটি কারবারে কোনো প্রভাব ফেলবে না, তাই এটি লেনদেন নয়। ঘোষ সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে, তার মানে হচ্ছে 50% আমাদের নগদে, 50% ধারে হলে আর 50% নগদে ধরতে হবে। ঘোষ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো এবং 200 টাকা বাট্টা পাওয়া গেল। 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো, ম্যানেজারের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। আমাদের করণীয়গুলো হচ্ছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ, জুন 2, 5, 9 ও 20 তারিখের লেনদেন হিসাব সমীকরণের প্রদর্শন, অর্থাৎ আমরা টেবুলার ছকের মাধ্যমে লেনদেনের প্রভাব দেখাবো। জুন 2, 5, 17 ও 27 তারিখে ঘটনার দাখিলা প্রস্তুতকরণ, অর্থাৎ এটিকে আমরা সাধারণ জাবেদা করব। মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ও প্রদেয় হিসাব প্রস্তুতকরণ। হিসাব অর্থ হচ্ছে খতিয়ান, তার মানে এই হিসাবগুলোর আমরা খতিয়ান নির্ণয় করব। এখন খতিয়ান করা যায় দুইটি পদ্ধতিতে, একটি টি ছক, একটি চলমান জেড ছক। কোন ছকে করব বলা নেই, কিন্তু আমরা জানি যদি কোনো ছক উল্লেখ না থাকলে আমরা এই খতিয়ানের বেলা যে কোনো ছক করতে পারি, তবে সবচেয়ে ভালো হবে চলমান জেড ছকে করা, কারণ আমরা জানি যে কোনো পদ্ধতির উল্লেখ করা না থাকলে আধুনিক পদ্ধতিতে করতে হয়, আর চলমান জেড ছক কিন্তু আধুনিক পদ্ধতি। জুন 2, 5, 12, 20, 23 ও 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করুন। এখানে হিসাব চক্র আমরা লিখব ক নং সমাধান, এবং এই হিসাব চক্রটি এখানে একটা, যেহেতু এটা একটা থিওরি টাইপের আলোচনা, এখানে তোমরা এই হিসাব লিখবে: লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, 4 রেওয়া মিল, 5 সমন্বয় দাখিলা, হিসাব চক্র প্রস্তুতকরণ, সমন্বিত রেওয়া মিল, আর্থিক বিবরণী সব প্রস্তুতকরণ, সমাপনী দাখিলা 8, 9 হচ্ছে সমাপনী রেওয়া মিল, ঐচ্ছিক বিপরীত দাখিলা, ঐচ্ছিক। এবং এখানে কিন্তু বলা ছিল যে এই যে এখানে কিন্তু আমাদের সমাধানে বলা আছে একটা বিষয়, যে হিসাব চক্র ধাপ ব্যাখ্যা করো, এবং এখানে বলা আছে 4টি ধাপ উদাহরণসহ লিখতে হবে। 4টি ধাপ, তাহলে এখন কোন 4টি ধাপ লিখবো আমাদের কিন্তু বলা নেই। যেহেতু 4টি ধাপ উল্লেখ নাই, আমরা প্রথম 4টি ধাপে ব্যাখ্যা দিব। এই ব্যাখ্যাটা নিয়ে আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি, তবে থিওরিগুলো কখনোই কোনো ইউটিউব থেকে সরাসরি লেখা ঠিক না। এগুলো হচ্ছে তোমাদের বই থেকে একটু স্টাডি করে নিজের মতো করে লিখবে। এটা হচ্ছে তোমাকে একটা ধারণা দেওয়া হচ্ছে মাত্র। লেনদেন শনাক্তকরণ, হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। একটি প্রতিষ্ঠানে একটি হিসাবকালে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। এইসব ঘটনার মধ্যে কিছু ঘটনা আর্থিক এবং কিছু ঘটনা অনার্থিক। আর্থিক ঘটনাটাকে লেনদেন বলে। এই লেনদেন শনাক্ত করাই হিসাব চক্রের প্রথম ধাপের প্রথম কাজ। জাবেদাভুক্তকরণ, জাবেদাভুক্তকরণকে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ বলা হয়। লেনদেন শনাক্ত করার পর তা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয়। এই লিপিবদ্ধকরণকে জাবেদাকরণ বলে। জাবেদাকরণের মাধ্যমে লেনদেনসমূহ হিসাবের খাতায় লিপিবদ্ধকরণের প্রাথমিক কাজ সম্পন্ন হয়। খতিয়ানভুক্তকরণ, লেনদেন খতিয়ানে স্থানান্তর হিসাব চক্রের তৃতীয় ধাপ। জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনকে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্দেশ্যে খতিয়ান স্থানান্তর করা হয়।
এখানে লেনদেনকে শ্রেণীবিন্যাস করে সাজিয়ে লেখা হয় হিসাব চক্রের এ পর্যায়ে জাবেদাভুক্ত লেনদেন সমূহ হতে সমজাতীয় লেনদেন সমূহকে একই শিরোনামের অধীনে সংক্ষিপ্ত আকারে পাকা বইয়ে স্থানান্তর করা হয়, আর হিসাব চক্রের এই স্থানান্তরকে খতিয়ানভুক্তকরণ বলে। এবং 4 রেওয়ামিল প্রস্তুতকরণ। রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাব চক্রের চতুর্থ ধাপ। এ ধাপে খতিয়ানে স্থানান্তরিত লেনদেন সমূহের জের নির্ণয় করা হয়। উক্ত জের যদি ডেবিট দিকে বড় হয় এবং ডেবিট জের বলে, আর যদি ক্রেডিট দিকে বড় হয় তাহলে তাকে ক্রেডিট জের বলে। খতিয়ান সমূহের একটি তালিকা প্রস্তুত করে ডেবিট জেরগুলো ডেবিট কলামে এবং ক্রেডিট জেরগুলো ক্রেডিট কলামে লিপিবদ্ধকরণকে রেওয়ামিল বলে। এই রেওয়ামিলের সাহায্যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। অর্থাৎ আমরা এখানে প্রথম যে 4টি হিসাব চক্রের যে প্রথম যে 4টি ধাপ আছে সেই 4টি ধাপ নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা করব খ নং সমাধান। খ নংয়ে কী বলা ছিল দেখি আমরা। খ নংয়ে বলা ছিল 2, 5, 9 ও 20 তারিখের লেনদেন হিসাব সমীকরণ প্রদর্শন করতে হবে। আবার দেখো এখানে একটা নির্দেশনার ব্যাপার আছে। সেখানে বলা ছিল 2 তারিখেরটা যে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ 4টি লেনদেনের প্রভাব প্রদর্শন করতে পারলে, অর্থাৎ প্রারম্ভিক উদ্বৃত্ত সহ আমাদের করতে হবে। কিন্তু এখানে কিন্তু প্রারম্ভিক উদ্বৃত্তের কথা কিন্তু তারা বলেনি। কিন্তু আমি যখন সমাধান করব তখন প্রারম্ভিক উদ্বৃত্তটা ধরেই আমরা সমাধান করব। এখানে আমরা যখন করব আমরা লিখব খ নং সমাধান। এবং আমরা এখানে দেখো চারদিকে আমরা একটা বর্ডার করে নিব, চারদিকে মার্জিন করে নিব এই খাতাটা। এখানে এবার চারদিকে দেখো আমি চারদিকে মার্জিন করে নিয়েছি, চারদিকে মার্জিন করে নিব। এবং এইখানে আমরা একটু বেশি জায়গা রাখবো, কারণ আমি যখন অ্যাসাইনমেন্টটা জমা দিব আমি কিন্তু এখানে স্টাপলার করব, অর্থাৎ এখানে একটু বেশি জায়গা রাখতে হবে। এখানে লিখছি যে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ জুন 2, 5, 9 ও 20 তারিখের লেনদেনগুলো টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব প্রদর্শন করা হলো। আমরা ছকটা কীভাবে করছি? তারিখ উদ্বৃত্ত এ সমান এল প্লাস ওই, নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রদয় হিসাব, মূলধন, মন্তব্য। আচ্ছা এখানে দেখো আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত সহ করতে বলছে। প্রারম্ভিক উদ্বৃত্তের মধ্যে কী ছিল? নগদ ছিল, এটা সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, প্রদয় হিসাবে দায় যাবে। আর আমরা জানি প্রারম্ভিক মূলধন কীভাবে আমরা নির্ণয় করবো? সম্পদ থেকে দায় বাদ দিলে আমাদের মূলধন আসবে। তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ কত ছিল? জুন 1 আমরা এখানে কেন লিখছি? এখানে ছিল কিন্তু আমাদের 31 মে মানে জুন, অর্থাৎ মে মাসের সমাপনী যেটা আমাদের জুন মাসের, কিন্তু সেটাই কি প্রারম্ভিক উদ্বৃত্ত হবে। অঙ্ক কিন্তু আমাদের মূলত জুন মাসের অঙ্ক, কিন্তু যে কোনো এখানে আমরা কি লিখছি? জুন লিখছি। তাহলে নগদ ছিল 32,000, অফিস সরঞ্জাম 30,000, প্রাপ্য হিসাব 25,000 এবং প্রদয় হিসাব 18,000। তাহলে মূলধন কত হবে? আমরা এই সম্পদগুলো যোগ করে যদি দায় বাদ দিই তাহলে আমাদের মূলধন আসবে। এখানে আমরা ব্যাখ্যা লিখছি প্রারম্ভিক উদ্বৃত্ত। আমরা জানি কখন মন্তব্য লিখতে হয়? মূলধনে যদি কোনো প্রভাব বিস্তার করে, অর্থাৎ মূলধন যদি পরিবর্তন হয় তাহলে আমাদের কিন্তু ব্যাখ্যা লিখতে হয়। আমরা এখানে লিখছি প্রারম্ভিক উদ্বৃত্ত, বা এখানে তুমি লিখতে পারো প্রারম্ভিক মূলধন। আচ্ছা এখানে দেখো 2 তারিখে কী ছিল? মালিক নগদ 10,000 টাকা ও 30,000 টাকা অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়োগ করলো। উনি কিন্তু ব্যবসা কিন্তু পূর্বেই শুরু করছেন, যেহেতু পূর্বেই তার উদ্বৃত্ত আছে। আমরা জুন মাসে অঙ্ক করতেছি, মে মাসে যেহেতু উদ্বৃত্ত আছে তাহলে আমরা বলতে পারি পূর্বে সে ব্যবসা শুরু করছিল। তাহলে এই যে মূলধনটা এটা কিন্তু উনি পুনরায় আনছেন, তাহলে এটিকে আমরা বলবো অতিরিক্ত মূলধন। তাহলে আমরা জুন 2 কী করছি? উদ্বৃত্ত লিখছি এখানে। এখানে প্রথম কাজ হচ্ছে পূর্বের ব্যালেন্সটা আমরা নিয়ে আসবো। পূর্বের 32,000, 30,000, 25,000, 18,000 এবং 69,000। এবং সে নগদ আনছে 10,000 টাকা, অফিস সরঞ্জাম আছে 30,000 টাকা। তাহলে এটি কোথায় যাবে? মূলধনে যাবে, যেহেতু মালিক নিয়ে আসছে। তাহলে এখানে কিন্তু আমরা ব্যাখ্যা লিখব অতিরিক্ত মূলধন। এখানে কিন্তু আমি আর মূলধন লিখছি অতিরিক্ত মূলধন। এখন জুন 5 যখন আমরা আসবো তখন আমরা এখানে উদ্বৃত্ত লিখবো এবং প্রথম কাজ হচ্ছে পূর্বের ব্যালেন্সটাকে নিয়ে আসা। 32 আর 10 42,000, 30 আর 30 60,000, 25,000, 18,000 এবং 69,000 আর 40,000 যোগ করলে আসবে আমাদের 1,09,000 টাকা। এখন আমরা দেখব জুন 5 তারিখে লেনদেনটি কী ছিল। 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যার 60% নগদে, তাহলে আর 40% তাহলে ধারে। তাহলে আমরা জানি বিক্রয় করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যেভাবে বিক্রি করি, সে নগদে করি আর ধারে করি, যে কোনো আমরা কিন্তু মূলধনে করে কিন্তু 40,000 বৃদ্ধি করছি। আর বিক্রি করছি আমরা, এখানে আমরা কিন্তু মূলধনের ঘরে আমরা কত লিখছি? 40,000 লিখছি। এবং ব্যাখ্যা লিখছি বিক্রয় বাবদ আয় বৃদ্ধি। তাহলে বিক্রি করছি আমরা 60% নগদে, তাহলে 40,000-এর 60% কত হয়? 24,000। তাহলে নগদ বৃদ্ধি পাবে 24,000। তাহলে 40% ধারে, 40,000 40% কিন্তু 16,000। তাহলে 16,000 কিন্তু আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। আমরা জানি ধারে বিক্রি করলে কি হয়? নগদে বিক্রি করলে নগদ বৃদ্ধি পেয়েছে, আর ধারে বিক্রি করার কারণে আমরা কিন্তু প্রাপ্য হিসাব বৃদ্ধি পাই। এবং বিক্রি করলেই যত বিক্রয় করবি তত আমাদের আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব কিন্তু 40,000-ই বাড়বে।
আর নগদে পাবে 24,000 আর 16,000 অর্থাৎ 40%, এটা কিন্তু 60%, এটা হচ্ছে 40%। তাহলে আমরা এখন জুন 9 যখন আসবো প্রথম আমরা উদ্বৃত্তটা নিয়ে আসবো। আমরা যদি 42,000 আর 24,000 যোগ করি 66,000, 60,000, আর 25 আর 16 যোগ করলে 41,000, 18,000 এবং 1,09,000 ও 40,000 যদি যোগ করি তাহলে 1,49,000 টাকা। এখন জুন 9 তারিখের লেনদেনটি কী ছিল? 9 তারিখে ছিল ভাড়া পরিশোধ। ভাড়া কিন্তু কারবারের জন্য ব্যয়, ব্যয় হলেই কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ভাড়া পরিশোধ কিসে পরিশোধ করছে বলা নাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে নগদে পরিশোধ করছে। তাহলে ভাড়া যদি আমাদের পরিশোধ করি তাহলে নগদ অর্থ কিন্তু হ্রাস পাবে, আর নগদ অর্থ যেটি মাইনাস হবে এটি কিন্তু একটি প্রথম বন্ধনের মধ্যে রাখতে হয়। আর ব্যয় বাড়ছে, ভাড়া মানে ব্যয়, ভাড়া পরিশোধ করার অর্থ হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলেই আমরা জানি মালিকানা সত্ত্ব হ্রাস পাই, যে মালিকানা সত্ত্বে আমরা কিন্তু মাইনাস করছি। এবং এখানে কিন্তু আমরা ব্যাখ্যা দিচ্ছি ভাড়া ব্যয় বৃদ্ধি। এই ব্যাখ্যাটি তোমাকে ভাড়া ব্যয় বৃদ্ধি এমনটি লিখতে হবে তা না, তুমি লিখতে পারো ভাড়া প্রদান বা ব্যয় বৃদ্ধি বা ভাড়া ব্যয় বৃদ্ধি, যেভাবে খুশি তুমি লিখতে পারো। এবং 9 পর আমরা জুন 20-এ আসবো। প্রথমে আমরা ব্যালেন্সটা নিয়ে আসবো। এই 66,000 থেকে যদি আমরা 8,000 বাদ দিই তাহলে 58,000, এবং এই 60,000 এখানে আনা হয়েছে 41,000, এই 18,000, এবং 1,49,000 থেকে যদি আমরা 8,000 বাদ দিই তাহলে আমাদের মূল ফলাফল আসে 1,41,000। এখন আমরা দেখব জুন 20 তারিখের লেনদেনটি কী ছিল। জুন 20 ছিল ঘোষ অ্যান্ড সন্সের নিকট পণ্য ক্রয়। তাহলে ক্রয় কি? ব্যয়। ক্রয় করলে ব্যয় বাড়ে, ব্যয় বাড়লেই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে মালিকানা সত্ত্ব কিন্তু আমাদের 9,000 হ্রাস পাবে, যার 50% ধারে। তাহলে 50% ধারে হলে 50% নগদে, তাহলে 9,000-এ 50% কত হচ্ছে? 4,500, 4,500। তাহলে ক্রয় করলেই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, যে মালিকানা সত্ত্ব কিন্তু আমি হ্রাস করে দিয়েছি। এবং এখানে কিন্তু ব্যাখ্যা লিখছি ক্রয় ব্যয় বৃদ্ধি, বা তুমি লিখতে পারো ব্যয় বৃদ্ধি। এবং 50% বলা ছিল কি? 50% ধারে। তাহলে ধারে ক্রয় করলে আমাদের প্রদ হিসাব বৃদ্ধি পাবে, যেখানে আমরা প্রদ হিসাবের ঘরে কিন্তু আমরা 9,000 50% 4,500 লিখছি, তার আমরা দায় বৃদ্ধি পাইছে। আমরা জানি যে এটা যোগ হবে, সেখানে কোনো বন্ধন কিছু দিতে হয় না। এবং আমাদের তাহলে 50% নগদে, তাহলে নগদ টাকা কমে গেছে 4,500 টাকায়, যেটা মাইনাস করতে হবে সেটা কিন্তু আমরা একটা বন্ধনীর মধ্যে রাখবো। তাহলে আমাদের এই পর্যন্ত লেনদেন শেষ। আমরা যদি এখানে ফলাফল আনি 58,000 থেকে যদি 4,500 বাদ দিই 53,500, 60,000, 41,000, এবং 18,000 থেকে 4,500 যদি যোগ দেয়, এটা যোগ হবে তাহলে 22,500, এবং 1,41,000 থেকে যদি 9,000 বাদ দিই 1,32,000 টাকা। এখানে আমরা উদ্বৃত্ত লিখবো, ক্লোজ করবো। এবং এই তিনটা ফলাফল যদি আমরা যোগ করি 1,54,500 এবং 1,54,500। এবং এখানে কিন্তু আমরা ছকটা দেখো কীভাবে করছি একটু দেখবো এখানে প্লাস, কারণ আমাদের সমীকরণটা কিন্তু এরকম দেখো, আমরা কিন্তু এই সমীকরণটা আলোকে কিন্তু এভাবে তৈরি করছি। এ যে সমান, যে এল, এ যে প্লাস, ঠিক আছে। আর প্রত্যেকটা লেনদেনে কিন্তু আমরা এই সমান চিহ্ন এবং প্লাস চিহ্ন দেবো, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনই আমাদের হিসাব সমীকরণকে তাৎক্ষণিকভাবেই সমান করে। অর্থাৎ এখানে আমরা দেখা যায় যে এই লেনদেনের কারণে এটা সমান হয়েছে, প্রত্যেক তারিখের লেনদেনগুলোর জন্য সমান হয়েছে, এবং সমান এবং এই প্লাস চিহ্নগুলো অবশ্যই আমরা যথাসময় দেবো। এবং শেষে কিন্তু আমাদের এই দাগটা কিন্তু এখানে পর্যন্ত থাকবে না, জাস্ট এটা এই পর্যন্তই হবে। তাহলে আমাদের খ নং সমাধান আলোচনা শেষ। এখন আমরা গ নং আলোচনা করব। গতে বলা ছিল জুন 2, 5, 17 ও 26 তারিখে ঘটনার দাখিলা প্রস্তুত করে, অর্থাৎ জাবেদা দাখিলা আমরা করব। আমরা গ নং লিখছি। গ নং সমাধান, এখানে উত্তর লিখবে না, কারণ ম্যাথ টার্মগুলোতে কখনো উত্তর হয় না, সমাধান লিখতে হয়। লিখছি তিস্তা বিপণী এর সাধারণ জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান বিষয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2 তারিখে কী ছিল আমাদের? নগদ 10,000 টাকা ও 30,000 টাকা অফিস সরঞ্জাম ব্যবসায়ী বিনিয়োগ করলো। আমরা লিখছি নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। এখানে তুমি চাইলে ডেবিট ক্রেডিট লিখতে পারো, না লিখলেও চলে। এখানে আমরা অতিরিক্ত মূলধন কেন লিখছি আমি আগেই বলেছিলাম, যে মালিক প্রথম যে ব্যবসা করে সেটাই প্রারম্ভিক মূলধন, তার পরবর্তীতে সে যখনই মূলধন আসবে সেটা কিন্তু অতিরিক্ত মূলধনই লিখতে হবে। কারণ আমরা কিন্তু বুঝতে পারছি সে কিন্তু ব্যবসায় এখনই শুরু করে, পূর্বেই শুরু করছে, কারণ পূর্বের জুন মাসের অঙ্ক মে মাসে কিন্তু তার একটা উদ্বৃত্ত ছিল। তাহলে এখানে আমাদের লিখতে হবে অতিরিক্ত মূলধন। এখানে কখনোই মূলধন লেখা যাবে না, কারণ তুমি দেখবা আমরা যখন মূলধনের সুদ নির্ণয় করছি, প্রারম্ভিক মূলধনের পরে 1 বছর, অতিরিক্ত মূলধনের পর তারিখ অনুযায়ী সুদ নির্ণয় করছি, তারিখ না থাকলে 6 মাস। তার মানে অতিরিক্ত মূলধনকে তোমার হিসাবে অতিরিক্ত মূলধন হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে কখনোই মূলধন বলা যাবে না। এখানে আমরা ব্যাখ্যা লিখছি নগদ টাকা আর অফিস সরঞ্জাম অতিরিক্ত মূলধন হিসেবে বিনিয়োগ করা হলো। এখানে আমরা ব্যাখ্যা দিব, কারণ আমাদের এখানে কিন্তু বলা ছিল জাবেদার ব্যাপারে, একটা নির্দেশনা ছিল ব্যাখ্যা সহ সকল দাখিলা সঠিকভাবে সম্পন্ন করতে পারলে ব্যাখ্যা সহ, কথাটা কিন্তু বলা আছে, অর্থাৎ জাবেদার আমরা ব্যাখ্যা দিব। এবং জুন 5 তারিখে কী ছিল? 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যার 60% নগদ, তাহলে 40% ধারে। নগদে বিক্রি করলে নগদ বৃদ্ধি পায়, নগদান হিসাব ডেবিট। ধারে বিক্রি করলে আমরা কারো কাছে টাকা পাবো, টাকা প্রাপ্য হিসাব বলে, তার প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখছি নগদ ও ধারে বিক্রয়। তাহলে আমরা বিক্রি করছি 40,000, এখানে আমরা কিন্তু 40,000 লিখছি। তাহলে আমাদের ছিল হচ্ছে 60% নগদে, তাহলে 40,000-এর 60% 24,000, এবং 40,000-এর 40% ধারে, যেটা আসে 16,000 টাকা। এবং 17 তারিখে লেনদেনের জাবেদা দিতে বলছে। 17 তারিখ ছিল মালিক ব্যক্তিগত সম্পদ 1 লক্ষ টাকায় বিক্রয় করে নিজ
ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে ল্যাপটপ ক্রয় করে। উনি ল্যাপটপ ক্রয় করছেন নিজের ব্যবহারের জন্য এবং সেটা কিন্তু কারবারের টাকা দিয়ে না, উনি নিজের সম্পদ বিক্রি করে করছেন, তাহলে এটি লেনদেন নয়। এখানে কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে জুন 17 লেনদেন নয়। কেন আমরা লিখবো? কারণ 17 তারিখেরটা কিন্তু আমাদের করতে বলছে, যে কোনো একটি লেনদেন নয় আমাদেরকে উল্লেখ করতে হবে। এবং জুন আমাদের আছে হচ্ছে 26 কী বলছে, সরি জুন 26 না, এটা হবে হচ্ছে জুন 26, যেটা 26 তারিখ হবে। 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। আমরা লিখছি জুন 26। বিক্রি করলে কী হয়? নগদে বিক্রি করলে নগদ হচ্ছে সম্পদ বিধি বেলের ডেবিট, ঠিক আছে। আর বিক্রি করলে রেভিনিউ বাড়লে কী হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা কী লিখব? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখছি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এবং আমরা এখানে ব্যাখ্যা লিখছি নগদে বিক্রয় 30,000 টাকা। এই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সমাধান। এবং ঘ নঙে বলা ছিল মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ও প্রতি হিসাব প্রস্তুত করে হিসাবরত খতিয়ান আমরা পূর্বে আলোচনা করছি, এবং আমরা চলমান জেড ছকে করব। দেখো এখানে আমরা লিখছি প্রথমে ঘ নং সমাধান, তিস্তা বিপণী এর খতিয়ান কোন পদ্ধতিতে খতিয়ান করছি এটি কিন্তু অবশ্যই লিখতে হয় চলমান জেড ছক, ঠিক আছে। আমরা এখানে লিখছি চলমান জেড ছক। এখানে আমরা ছকটা করছি, তোমরা তো জানোই চলমান জেড ছক কীভাবে ছক করতে হয়, ছকটা সেভাবে করাচ্ছি। এখন এখানে অবশ্যই লিখবে পৃষ্ঠা নং, মূলধন হিসাবের কোড নং। অনেকে মনে করে যেগুলো না লিখলে হয়, যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট করতেছি তাহলে এগুলো আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। মূলধন হিসাব, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, আমরা মূলধন হিসাবে যখন আমরা জানি খতিয়ান হয় জাবেদা থেকে, তাহলে আমরা একটু জাবেদার দিকে দেখি আমাদের মূলধনটা কোথায় আছে। এই যে 1 তারিখের যেটা ছিল, যে এখানে 31 মে অর্থাৎ মে মাসের সমাপনী দিনে যেটা ছিল সেটা কিন্তু জুন মাসের কিন্তু প্রারম্ভিক। তাহলে আমাদের জুন মাসে যদি আমরা অঙ্ক করি তাহলে মূলধনের কিন্তু একটা ব্যালেন্স ছিল, অর্থাৎ আমাদের মূলধনের জন্য খতিয়ান করবো আমরা ব্যালেন্স বিডি লিখব। এখন এটা লিখলাম জুন 1 ব্যালেন্স বিডি লিখে কিন্তু আমরা ফলাফলটা ক্রেডিটে লিখছি। আচ্ছা এখানে দেখি, যখন আমরা কোনো কিছুর ব্যালেন্স বিডি লিখবো তখন প্রথমে যে ডেবিট ক্রেডিট যে কলাম আছে সেই কলামে লিখতে হয় না। ব্যালেন্স মানে কিন্তু জে, তুমি এখানে জের বা ব্যালেন্স বা উদ্বৃত্ত লিখতে পারো। ব্যালেন্স বিডি লিখলে সবসময় জেরের ঘরে লিখতে হয়। এখন এটা ক্রেডিটে আমরা কেন লিখছি? কারণ আমরা জানি হচ্ছে মূলধনের উদ্বৃত্ত সবসময় ক্রেডিট হয়, যে কোনো এটা আমরা ক্রেডিটে লিখছি। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে 69,000 আমরা কোথায় পাইছি? যদি আমরা এই হিসাবটা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারো আমাদের প্রারম্ভিক মূলধন কিন্তু 69,000 ছিল। দেখো এই যে প্রারম্ভিক সম্পদ, এই তিনটা সম্পদ যদি আমরা যোগ করে যদি দায় বাদ দিই তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনের অর্থাৎ জুন মাসের 1 তারিখে আমাদের কিন্তু মূলধনের ব্যালেন্সটা ছিল 69,000 টাকা, যেখানে আমরা ব্যালেন্স বিধি দিয়ে আমরা কত লিখছি? 69,000 টাকা লিখছি। এখন আমরা দেখব 2 তারিখে কিন্তু মূলধনের একটা ব্যাপার আছে, মালিক নগদ 10,000 ও 30,000 টাকা অফিস সরঞ্জামে কারবার বিনিয়োগ করে। তাহলে এটা যাবে কীভাবে? নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কিন্তু 2 তারিখ দিয়ে মূলধন যেহেতু ক্রেডিট, তাহলে আমরা টাকা লিখবো কোথায়? ক্রেডিটে। তাহলে 10,000 টাকা কারবার মূলধন হিসাবে কি মূলধন 10,000 টাকা আসছে কারবার কি হিসেবে? নগদের জন্য আমরা নগদ লিখছি, এবং অফিস সরঞ্জাম আসছে কিন্তু 30,000 টাকা। আমরা ক্রেডিটে কেন লিখছি? যদি অফিস সরঞ্জাম কিন্তু যাবে দেয় ডেবিট হয়, কিন্তু এখানে আমরা ক্রেডিটে কেন লিখছি? কারণ মূলধন যেহেতু ক্রেডিট, আমরা জানি খতিয়ান নিয়ম মধ্যে যার খতিয়ান করবো সেই খতিয়ান, যদি আমরা মূলধনের খতিয়ান করি যাবে দেয় মূলধন যেদিকে, টাকা কিন্তু সেদিকে লিখতে হয়। তাহলে এখানে দেখো আমাদের পূর্বের যে ক্রেডিটে আমরা টাকাও বসাইছি ক্রেডিটে। পূর্বে ছিল 69 আর 10 যোগ করলে 79,000 টাকা, এবং পূর্বের যে ছিল আমাদের ক্রেডিট, আমি এখানে টাকা 30,000 বসাইছি ক্রেডিট। তাহলে ক্রেডিট কী হয়? যোগ দিতে হয়। তাহলে 69 থেকে আর 30 যদি যোগ করি তাহলে আমাদের ফলাফল আসবে 1,09,000 টাকা। তাহলে আমাদের মূলধনী খতিয়ান কিন্তু এখানে শেষ অর্থ। এখানে কিন্তু মূলধন নিয়ে পুনরায় কোনো মূলধন নিয়ে আর কোনো জাবেদা আমাদের ছিল না, লেনদেন ছিল না। তাহলে এখানে কিন্তু আমরা কোনো ক্লোজ করবো না। আমরা জানি চলমান জেড ছকে কিন্তু খতিয়ানে ক্লোজ করতে হয় না। তারপর আমরা নগদান হিসাব করবো, কারণ আমাদের উদ্দীপকে যেভাবে ছিল মূলধনের পর নগদানের খতিয়ান করার কথা ছিল, আমরা তাই লিখছি পৃষ্ঠা নং, নগদান হিসাবের কোড নং, এবং এভাবে আমরা ছকটা করছি। এবং ছক করার সময় আমরা দেখব 1 তারিখ, আসলে আমাদের অঙ্ক এটা তো 2 তারিখ, 1 তারিখে কী ছিল দেখো দেখি, জুন 31 মে আমাদের নগদ উদ্বৃত্ত কত ছিল? আমাদের নগদ উদ্বৃত্ত ছিল কিন্তু 32,000 টাকা, যেটা জুন মাসের 1 তারিখে আমাদের নগদ উদ্বৃত্ত ছিল 32,000 টাকা, যেটাকে আমরা লিখছি ব্যালেন্স বিডিতে 32,000 টাকা লিখছি। আমরা আগেই বলছি যে ব্যালেন্স বিডি লিখলে প্রথম কলম, দুইটা যে ডেবিট ক্রেডিট কলম থাকে সেখানে ভুলেও লেখা যাবে না, আমাদের জেরের ঘরে লিখতে হবে। আমরা এটা ডেবিটে কেন লিখছি? কারণ নগদ হচ্ছে আমাদের কিন্তু সম্পদ, আর আমরা জানি সম্পদ উদ্বৃত্ত সবসময় ডেবিট প্রকাশ পায়, এই জন্য আমরা ডেবিটে লিখছি। আগেরটা কিন্তু আমরা ক্রেডিট লিখছি, কারণ মূলধনের উদ্বৃত্ত ক্রেডিটে প্রকাশ পায়, কারণ মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব।
তারপর আমরা দেখি কোথায় কোথায় মূলধন নগদ আছে। তা আমরা যখন নগদানের খতিয়ান করব তখন এই উদ্দীপকে শুধুমাত্র আমরা খোঁজার চেষ্টা করব কোথায় কোথায় নগদ আছে। আচ্ছা দেখো, এই যে লেনদেনটার মধ্যে নগদ আছে, নগদ কত আছে 10,000 টাকা, তাহলে নগদ জাবেদায় কী হবে, নগদান হিসাব ডেবিট, নগদান দেখো জাবেদায় ডেবিট, তাহলে আমি ডেবিটে লিখছি 10,000 টাকা। আমি এখানে অতিরিক্ত মূলধন হিসাব লিখব, কারণ এই জাবেদায় হয়তো কি নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাহলে পূর্বের যে ডেবিট, আমি টাকাও বসাইছি ডেবিট, ডেবিট আর ডেবিট যদি যোগ করি তাহলে আমাদের আসবে কত 42,000 টাকা। আমরা ডেবিটে কেন বসাবো, কারণ এই দুটি হিসাবের মধ্যে বড় কত 32,000, বড়টি কোথায় আছে ডেবিট আছে, তাই ফলাফল আমরা ডেবিটে লিখব। তারপর আবার দেখবো আমাদের নগদ কোথায় আসে, দেখো 5 তারিখের লেনদেনের মাধ্যমে একটি নগদ আসে 40,000 টাকার পণ্য বিক্রয় করে, যার 60% নগদে। তাহলে আমরা যদি নগদে যদি 60%, 40,000, 60% 24,000, তাহলে জাবেদার কী হয় নগদান হিসাব ডেবিট। দেখো জাবেদার নগদ কি ডেবিট, এই জন্য আমি টাকা ডেবিটে লিখছি। বিক্রয় হিসাব ক্রেডিট, এই যেখানে আমি ক্রেডিট নাম লিখছি, কারণ আমরা জানি যার খতিয়ান করবো ছকের উপরে তার নাম লিখতে হয়, ভিতরে কোথাও তার নাম লিখতে হয় না। তাহলে আমরা এখানে 24,000 লিখছি। তাহলে দেখো পূর্বের যে কথা ছিল 42,000, কোথায় ছিল ডেবিটে, আমি এখন টাকা বসাইছি কোথায় 24,000 ডেবিটে বসে, তাহলে ডেবিট আর ডেবিট কীভাবে যোগ দিতে হবে, তাহলে 42,000 আর 24,000 যদি আমি যোগ দিই তাহলে আমাদের আসে 66,000। ডেবিটে কেন বসাইছি, কারণ বড় অঙ্কটি ডেবিটে আছে। তো আবার দেখি আমাদের ডেবিট কোথায়, নগদ কোথায় আছে 9 তারিখে, দেখো ভাড়া পরিশোধ, এখানে কিন্তু একটা নগদ হিসাব আছে। তাহলে ভাড়া পরিশোধের জাবেদারে কী হবে, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো জাবেদার নগদ কোথায় আছে, নগদ ক্রেডিটে আছে, যেগুলো আমরা ক্রেডিটে লিখছি 8,000 টাকা। তাহলে এখানে ব্যাখ্যা কী হবে, ভাড়া হিসাব, কারণ ভাড়ার কারণে আমার নগদ টাকা কমে গেছে। তাহলে আমাদের পূর্বের যে 66,000 আছে ডেবিটে, আমি টাকা বসাইছি ক্রেডিটে, তাহলে ডেবিট আর ক্রেডিট কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে 58,000, আমরা এই 58,000 ডেবিট দিকে বসাইছি। তারপর আবার কোথায় দেখি আমাদের নগদ আছে চলতি মাসের 5 তারিখে ধারে বিক্রয়ে পাওয়া গেল 500 টাকা বাট্টা মঞ্জুর করার। আচ্ছা ধারে বিক্রয়ের টাকা আমরা পাইছি কত 5 তারিখে, 5 তারিখে ধারে বিক্রয় পরিমাণটা কত ছিল আমাদের, ধারে বিক্রয় পরিমাণ ছিল আমাদের 16,000 টাকা, কিন্তু যে 40,000 40% কিন্তু 16,000 টাকা। 16,000-এর মধ্যে 5% বাট্টা যদি আমরা বাদ দিই তাহলে টাকা কত আসে, আমরা কত টাকা পাইছি নগদ 15,500 টাকা। যদি আমি টাকা পাই তাহলে যাবে না কি হয়, নগদান হিসাব ডেবিট, এই যে আমি ডেবিটে লিখছি 15,500 টাকা প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ প্রাপ্য হিসাবের কাছে পাওয়া গেছে, যেগুলো আমি প্রাপ্য হিসাব লিখছি এখানে ক্রেডিট 15,500 কেন, কারণ তোমাদের 40,000-এর যদি আমরা 40% করি আমাদের আসে কত 16,000, এবং 5% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে টাকার পরিমাণ কত আসে 15,500। তাহলে পূর্বে যে কত ছিল আমাদের 58,000, এবং আমি এখানে আমাদের কত 15,500, তো 58 আর 15,500 যদি যোগ করি তাহলে 73,500 টাকা আমরা ডেবিটে লিখব, কারণ বড় অঙ্কটি ডেবিটে আছে। আবার দেখি নগদ কোথায় আছে, 17 তারিখে একটা লেনদেন নয়, ঘোষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে। তাহলে আমাদের নগদে ধারে হলে 50%, আটলে 50% নগদে, তাহলে 9,000 টাকার 50% যদি আমি নগদে ক্রয় করি তাহলে যাবে কী হবে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 9,000 টাকার 50% কত 4,500 টাকা, যেগুলো আমরা এখানে লিখছি নগদান ক্রেডিট, ক্রয় করলে নগদ টাকা চলে যায়, তাহলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ক্রেডিট দিয়ে লিখছি 4,500 টাকা, আমরা এখানে ক্রয় লিখছি। তাহলে পূর্বের যে কথা 73,500 টাকা যেটা ডেবিটে ছিল, এখন আমি ফলাফল আমি এখানে লিখছি 4,500 টাকা ক্রেডিটে, তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করতে হবে, তাই না। 73,500 থেকে যদি আমি 4,500 বাদ দিই আমাদের আসে কত 69,000। তারপর আবার দেখো 23 তারিখে লেনদেনে, দেখো 23 তারিখে, 20 তারিখেরটা নাই, 23 তারিখে 20 তারিখেরটা কী বলছে, ঘোষ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো, এটা 23 হবে, এবং 200 টাকা বাট্টা পাওয়া গেল। ঘোষ অ্যান্ড সন্স আমাদের কত টাকা পাইতো, এই যে ঘোষ অ্যান্ড সন্স আমাদের পাইতো কিন্তু 50% ধারে 4,500 টাকা, তার আমরা 200 টাকা বাট্টা, তাহলে আমরা পরিশোধ করছি কত 4,300 টাকা। যদি আমরা পরিশোধ করি তাহলে কী হবে, প্রদেয় হিসাব ডেবিট, কারণ পরিশোধ করলে দায় কমে যায়, দায় কমে গেলে ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, যেখানে আমরা ক্রেডিট দিকে 4,300 টাকা লিখছি। এখন 69,000 থেকে যদি 4,300 টাকা যদি আমরা বাদ দিই ফলাফল আসবে 64,700 টাকা। বড় অঙ্ক হচ্ছে 69,000, যেটা ডেবিটে আছে, ফলাফলে যেগুলো আমরা ডেবিটে লিখছি। এবং 26 তারিখে দেখো কি আছে, 30,000 টাকার পণ্য নগদে বিক্রি, নগদে যদি আমরা বিক্রি করি তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে যাবে নগদ কোথায় ডেবিটে, তাই ফলাফল টাকা আমরা কোথায় লিখবো ডেবিটে লিখবো, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে পূর্বে যে 64,700 যেটা ডেবিটে ছিল আমার এখানে আমরা বসাইছি ডেবিটে, তাহলে ডেবিটে ডেবিট যোগ করে 94,700 টাকা। এবং 30 তারিখে লেনদেনটা দেখো কী বলা ছিল, ম্যানেজারের বেতন প্রদান 10,000 টাকা, বেতন প্রদান করে যাবে কীভাবে, বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, দেখো যাবে কিন্তু নগদ ক্রেডিট, তাহলে আমি ক্রেডিট দিকে আমি 10,000 টাকা লিখবো, এবং এখানে আমি কী লিখবো বেতন হিসাব। তাহলে আমাদের 94,700 থেকে যদি আমি 10,000 বাদ দিই তাহলে আমাদের 84,700। এখানে অনেকেই যেটা ভুল করতেছে, ব্যালেন্স বিডি লিখে এখানেই ফলাফল লিখতেছে। সবসময় মনে রাখতে হবে ব্যালেন্স বিডি লিখলে কখনোই প্রথম যে দুইটা কলাম থাকে ডেবিট ক্রেডিট সেখানে লেখা যায় না, আমাদের জেরের ঘরে লিখতে, এগুলো বিষয় খেয়াল রাখতে হবে। এবং আরও বলা ছিল
অফিস সরঞ্জাম হিসাব প্রস্তুত করো। তাহলে অফিস সরঞ্জাম আমরা লিখছি এখানে অফিস সরঞ্জাম হিসাব, পৃষ্ঠা নং, হিসাবের কোড নং ছক করছি। তাহলে অফিস সরঞ্জামটা কোথায় আছে? প্রথমে দেখো তো আমাদের উদ্দীপকে কিন্তু আমাদের দেখো 31 মেতে আছে অফিস সরঞ্জাম আমাদের আছে কত 30,000 টাকা। এবং আমাদের অঙ্ক কিন্তু জুন মাসে, তাহলে 31 মে অর্থাৎ জুন মাসের 1 তারিখ হবে এটা, কারণ 31 মে সমাপনীটা জুন মাসের প্রারম্ভিক হবে। যে কোনো আমরা এখানে কি লিখছি জুন 1 ব্যালেন্স বিডি আমরা 30,000 টাকা লিখছি। ডেবিটে কেন দিলাম? কারণ অফিস সরঞ্জাম কিন্তু সম্পদ উদ্বৃত্ত সর্বদা ডেবিটে প্রকাশ পেয়েছে, কারণ আমরা ডেবিটে লিখছি 30,000 টাকা। তারপর আবার কোথাও অফিস সরঞ্জাম আছে, দেখো 2 তারিখে আছে অফিস সরঞ্জাম ব্যবসায়ী বিনিয়োগ করছে, তাহলে যাবে অফিস সরঞ্জাম ডেবিট হবে, ব্যবসায়ী বিনিয়োগ করছে তাহলে এটা হবে অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাই যে কোনো আমরা ডেবিটে লিখছি 30,000 টাকা, আমরা এখানে আমরা লিখছি অতিরিক্ত মূলধন হিসাব। তাহলে পূর্বে যে কথা ছিল ডেবিট, আমি টাকা কোথায় বসাইছি ডেবিট, ডেবিট যোগ হবে, তাহলে কোথায় আসবে 60,000 টাকা। এখন খতিয়ান করতে বলছে প্রদেয় হিসাব। আচ্ছা, প্রদেয় হিসাবে যখন আমরা খতিয়ান করবো একটু খেয়াল করি, প্রদেয় হিসাবটা আমার জাবেদায় কোথায় কোথায় আছে। প্রথমে যে 1 তারিখে দেখো যে 31 মে যেটা, সেটা 1 তারিখে প্রদেয় হিসাব 18,000 টাকা আছে, তাই না? যে কোনো আমরা এখানে কিন্তু ব্যালেন্স বিডি দিয়ে আমরা 18,000 টাকা ক্রেডিটে লিখছি। ক্রেডিট কেন লিখছি? কারণ প্রদেয় হিসাব হচ্ছে দায়ের উদ্বৃত্ত ক্রেডিটের প্রকাশ পায়। তাহলে আমরা ব্যালেন্স বিডি যখন লিখবো তখন আমরা জেরের ঘরে লিখবো, ক্রেডিট দিকে লিখছি 18,000 টাকা। তাহলে আমরা দেখবো আর কোথায় কোথায় আমাদের প্রদেয় হিসাব আছে। এই যে এখানে যে আমরা একটা বাকিতে ক্রয় করছি, দেখো 20 তারিখে ঘোষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে। তাহলে ধারে ক্রয় করলে যাবে এটা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে 50% কত হয়? 4,500 টাকা। যে কোনো আমরা কিছু যাবে কি আছে ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট। যেহেতু আমরা প্রদেয়ের খতিয়ান করতেছি, প্রদেয় হিসাবে খতিয়ান করতেছি, তাহলে প্রদেয় হিসাব যাবে কোথায় আছে ক্রেডিটে, তার জন্য আমি টাকা কিন্তু লিখবো ক্রেডিট কলামে, ঠিক আছে? তাহলে এখানে ডেবিট কি হবে? ক্রয় হিসাব। তাহলে পূর্বের যে কত 18,000 যেটা ছিল ক্রেডিটে, আমি এখানে 4,500 টাকা বসাচ্ছি ক্রেডিটে। ক্রেডিট কিন্তু আমাদের যোগ হবে, যোগ হলে কত হবে? 22,500 টাকা। তাহলে আমরা ক্রেডিটে কেন বসাচ্ছি? কারণ এই দুটো অঙ্কের মধ্যে দেখো বড় অঙ্ক কিন্তু 18,000, যেটা এখানে ক্রেডিট আছে, তাহলে ফলাফল ক্রেডিটে বসাতে হয়। এখন 23 তারিখে দেখো ঘোষ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো এবং 20,200 টাকা বাট্টা মঞ্জুর করা হলো। এইটা একটু জাবেদাটা আমরা একটু ব্যাখ্যা করি। যদি আমরা ঘোষ অ্যান্ড সন্সের কাছে আমরা কিন্তু পণ্য বাকিতে ক্রয় করছিলাম, আমাদের জাবেদাটা কী ছিল? জাবেদাটা ছিল এরকম কিন্তু ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 4,500 টাকা এবং প্রদেয় হিসাব ক্রেডিট কত আমাদের 4,500 টাকা, ঠিক আছে? এখন 26 তারিখে আমরা এই যে প্রদেয় হিসাবের টাকাটা আমরা পরিশোধ করতেছি, 200 টাকা বাট্টা পাওয়া গেছে। তো আমরা যদি প্রদেয় হিসাবকে পরিশোধ করি তাহলে যাবে কী হবে? যখন আমরা ক্রয় করছিলাম তখন কিন্তু আমার দায় বাড়ছে, দায় বাড়লে ক্রেডিট। এখন যখন আমরা প্রদেয় হিসাবকে পরিশোধ করবো তখন কিন্তু আমার দায় কমে যাবে, দায় কমে গেলে ডেবিট। তাহলে যাবে কী হবে? আমাদের প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? তাহলে দেখো কত টাকা আমার দায় কমে গেছে? 4,500 টাকা। 4,500 টাকা আমি লিখছি এবং আমাকে বলছে 200 টাকা বাট্টা মঞ্জুর করছে, তাহলে আমি তাকে কত টাকা দিছি? 4,300 টাকা। তাহলে আমরা যদি পরিশোধ করতে যদি কোনো বাট্টা হয়, সেই বাট্টাটাকে নগদ বাট্টা বলে, নগদ বাট্টা কিন্তু লিখতে হয়। তো নগদ বাট্টা লেখার নিয়ম কি? নগদ বা ব্যাংক যেদিকে যাবে বাট্টাও সেই দিকে যাবে। নগদ এখানে কোথায় আছে? ক্রেডিট, তাহলে বাট্টাও ক্রেডিট। বাট্টা ক্রেডিট গেলে তাকে কী বাট্টা বলে? প্রাপ্ত বাট্টা বলে। তাহলে প্রাপ্ত বাট্টা হিসাব কত? 200 টাকা। তাহলে এই যে 4,500 টাকা যে প্রদেয় হিসাবের ছিল, এই টাকাটা কী হয়েছে? 4300 টাকা আমি পরিশোধ করছি আর 200 টাকা আমি বাট্টা পাইছি। অর্থাৎ আমরা বলতে পারি 4,500 টাকাটা কিন্তু আমার দুই ভাগে বিভক্ত, 4,300 আর কত 200 টাকা। তাহলে এটার জন্য আমাকে লিখতে হবে নগদান হিসাব, এটার জন্য আমাকে লিখতে হবে প্রাপ্ত বাট্টা হিসাব। তাহলে আমি যদি পরিশোধ করি তাহলে যাবে প্রদেয় হিসাব কোথায় আছে? ডেবিটে। তাহলে দেখো আমি কিন্তু খতিয়ানে কিন্তু আমি উদ্বৃত্তগুলো ডেবিটে লিখছি, কিন্তু এই 4500 টাকাটা আমি একবারে না লিখে দুইভাবে লিখছি, 4300 আর 200। কেন আমি লিখছি? ওই আগেই বলছি 200 টাকা বাট্টা ছিল, তাহলে 4500 টাকা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়েছে, 4300 প্লাস 200 মিলে কিন্তু 4500। তাহলে এই 4300-র জন্য আমাকে লিখতে হবে নগদান হিসাব, এই যে এখানে জাবেদা দেখে আমরা বুঝতে পারছি। আর এই 200 টাকার জন্য আমাকে লিখতে হবে কি? প্রাপ্ত বাট্টা হিসাব। যেগুলো আমরা কি লিখছি? নগদান হিসাব এবং প্রাপ্ত বাট্টা হিসাব। তাহলে পূর্বের যে কত ছিল আমার 22,500 টাকা ছিল ক্রেডিটে, আমি এখানে 4300 টাকা আমার ডেবিটে আছে, তাহলে বিয়োগ করতে হবে 22,500 থেকে যদি বাদ দিই তাহলে আমার আসবে 18,200 টাকা এবং এই ফলাফল ক্রেডিট হবে, কারণ বড় অঙ্কটার ক্রেডিটে ছিল। আবার যদি আমরা 18,000 থেকে 200 যদি বাদ দিই, 18,200 থেকে যদি আমরা এই 200 যদি বাদ দিই তাহলে আমাদের ফলাফল কত থাকবে? আমাদের 1,800 টাকা। উমরমে বলা ছিল জুন 2, 5, 12, 20, 23 ও 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আমরা এখানে লিখছি প্রথমে উমরং সমাধান, তিস্তা বিপণী
বিতান এ নগদ প্রাপ্তি জাবেদা, আমরা নগদ প্রাপ্তি জাবেদা লিখছি তারিখ ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত কেন লিখছি আমরা? কারণ তুমি যদি বুঝতে না পারেন ক্রেডিট হিসাব খাত কী হবে, প্রাপ্তি কিন্তু ক্রেডিট, যেগুলো আমরা এখানে কী লিখব, ক্রেডিট হিসাব খাত। আর আমরা যখন টাকাটা পাই, এখানে আমরা ছককে লিখছি সূত্র, আমরা যখন টাকা আমাদের টাকা নগদ টাকা আসে তখন নগদ কিন্তু ডেবিট হয়, নগদ ডেবিট হলে বারটাও কিন্তু ডেবিট, যেটা আমরা বলি প্রদত্ত বারটা। আর এখন আমাদের কারবার টাকা আসে, প্রাপ্তি মানে আগমন, টাকা অর্থাৎ নগদ অর্থ আসে তিনটি কারণে। বিক্রয়ের কারণে, এই জন্য আমরা বিক্রয়টা আগে লিখছি, তারপর প্রাপ্য হিসাবের কারণে, অর্থাৎ ধারে আমরা বিক্রি করছিলাম, প্রাপ্য হিসাবে যদি আমার টাকা পরিশোধ করে, এই কারণে টাকা আসে। আরেকটা অনেকগুলো কারণ আসে যেগুলোকে আমরা একসাথে বলি অন্যান্য হিসাব। তাহলে আমরা প্রথমে লিখি 2 তারিখে আমাদের লেনদেনটা কী ছিল। দেখো 2 তারিখে কিন্তু আমাদের নগদ টাকা আসছে এখানে 10,000 টাকা, যেটা ব্যবসায় বিনিয়োগ করছেন, তার মানে এটা মালিক আনছেন। তাহলে আমরা এখানে কী লিখব, অতিরিক্ত মূলধন লিখব। নগদ ঘরে লিখব, যদি বিক্রয় করার কারণে টাকা আসে তাহলে বিক্রয় ঘরে, প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা আসলে প্রাপ্য হিসাবের ঘরে। আর এই দুইটা কারণে যদি টাকা না আসে, যদি অন্য কোনো কারণ আসে, সেগুলো আমরা অন্যান্য হিসাবে লিখব। তারপর দেখো 5 তারিখে কী ছিল আমাদের, 5 তারিখে বিক্রয় 60% নগদে, তাহলে 40,000 60% কত হচ্ছে আমাদের 24,000 টাকা, যেখানে আমরা লিখছি বিক্রয় নগদ 24,000, বিক্রয় ঘরে 24,000, এবং 12 তারিখে আমরা প্রাপ্য হিসাবে টাকা পাইছি কত, 500 টাকা বাট্টা মঞ্জুর করা হয়েছে। এই যে 24,000-এর 40,000-এর 40% বাকিতে, অর্থাৎ 16,500 যদি আমরা বাট্টা মঞ্জুর করি, তাহলে আমরা পাইছি কত, 15,500 টাকা, যেখানে আমি প্রাপ্য হিসেবে নগদ লিখছি 15,500 আর বাট্টা লিখছি, কারণ এটা নগদ বাট্টা লিখতে হয়, কারোর বাট্টা হলে আমরা লিখতাম না। আর এখানে কিন্তু প্রাপ্য হিসাবে করে আমরা 16,000 লিখব, কারণ প্রাপ্য হিসাবে 16,000 টাকার হিসাবে ডিসমিস হয়েছে, নগদ পাইছি 15,500 টাকা, আমি বাট্টা মঞ্জুর করছি 500 টাকা। তাহলে আমরা যদি এগুলোকে যোগ করি, তাহলে এখানে আমাদের এই ফলাফল এখানে লিখব। আমরা এখানে একটা কাজ করবো, এগুলো আমরা যোগ করে দিব, 49,500 আর 500 মিলে কত হচ্ছে আমাদের 50,000 টাকা। এগুলোকে আমরা আবার যোগ করে দিব, 50,000 টাকা। এখানে আমরা লিখছি নগদ প্রদান জাবেদা তারিখ চেক নং। নগদ প্রদান জাবেদা কিন্তু চেক নং লিখতে হয়, প্রাপ্তি জাবেদা চেক নং লিখতে হয় না। কারণ প্রদান জাবেদা চেক নং লিখতে হয় এই কারণে, কারণ আমি যাকে টাকা পরিশোধ করছি, কত নং চেক থেকে কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিলাম, সেটা আমার মনে রাখার জন্য আমরা চেক নংটা ব্যবহার করি। এবং প্রদান কিন্তু ডেবিট, যেগুলো আমরা লিখছি ডেবিট হিসাব খাত। সূত্র ডেবিট, আমাদের টাকা চলে যায়, সবচেয়ে বেশি টাকা চলে যায় ক্রয় করার অ্যাকাউন্টে, যেন ক্রয় হিসাবে আগে লিখছি। এবং প্রদ হিসাবে যখন আমরা পরিশোধ করি তখন টাকা চলে যায়, আর অনেক কারণে টাকা চলে যায়, যেমন বেতন দিলাম, ভাড়া দিলাম, এগুলোকে আমরা অন্য হিসাব লিখি। আর টাকা চলে গেলে কিন্তু নগদ ক্রেডিট হয়, দেখো নগদ ক্রেডিট আছে, এবং তখন বার্তা ক্রেডিট হয়, যেখানে আমরা লিখছি প্রাপ্ত বার্তা। 20 তারিখে কী ছিল, ঘোষ অ্যান্ড সন্সের নিকট পণ্য ক্রয় 50% নগদে। তাহলে নগদ আমাদের ক্রয় চলে গেছে 9,000 টাকার 50% হচ্ছে 4,500 টাকা, তা ক্রয় ঘরে লিখছি, আর আমরা এখানে নগদ ঘরে লিখছি। আবার 23 তারিখে কী ছিল আমাদের, পরিশোধ করছি আমরা পরিশোধ, তাহলে ও মাসে টাকা পাইতে কত, 4,500 টাকা ধারে, তারপরে 200 টাকা বাট্টায় আমরা পরিশোধ করছি। তাহলে আমরা প্রদ হিসাবকে পরিশোধ করছি, লিখছি আমরা প্রদ হিসাব। তার এখন আমরা দেখুন নগদ গেছে কিন্তু আমার 4,300 টাকা, এবং বাট্টা কত 200 টাকা, আর এখানে কিন্তু 4,500 টাকা আমরা লিখছি। এবং জুন 30 তারিখে ছিল আমরা বেতন দিচ্ছি, বেতন দিলে টাকা চলে যায়, তাহলে প্রদান জাবেদা আসবে, তাহলে বেতন লিখছি, বেতনটা কোথায় আসবে, অন্যান্য ঘরে আসবে, নগদে আসবে। এগুলো যোগ করছি, যোগ করলে আসে 19,000 এবং 19,000 টাকা। তাহলে আমাদের এই ডেবিট ক্রেডিট কী হয়েছে, সমান হয়ে গেছে।